আর মাত্র ২ দিন, ভেতরে ২ দিন, তারপরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মৌসুমে তো আসলে খেলাধুলার কথা নিয়ে সবাই খুব একটা মাথা ঘামায় না। কিন্তু এখন তো আবার ভর স্পোর্টস মৌসুম। একদিকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলতেছে। ঘটনাচক্রে আমরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেছি না। ফলে ওইটা নিয়ে একটু উৎসাহ কম। কিন্তু ওদিকে আবার ইউরোপিয়ান সিজনের ভর অবস্থা ফুটবলে। সামনে বিশ্বকাপ অলরেডি বিভিন্ন বড় দল তাদের ক্যাম্পের ঠিক করে ফেলছে কোন জায়গায় তারা ক্যাম্প করবে, বেস ক্যাম্প করবে। আর্জেন্টিনা বেস ক্যাম্প থেকে বিভিন্ন রকমের সুন্দর, সুন্দর খবর আসতেছে। আমি দিচ্ছি না যে আসলে লোকজন এই আইসিসি ইস্যু নিয়ে এত ব্যস্ত যে আদৌ ফুটবল নিয়ে কেউ আগ্রহী হবে কিনা। খারাপ খবরও আছে, ভালো খবরও আছে। যাই হোক, আমরা একটু নির্বাচন নিয়ে আজকে কথা বলি। নির্বাচনের মৌসুমে নির্বাচন নিয়ে তো আমাদের এমনি রাজনৈতিক কথা বলার সুযোগ নেই। কিন্তু একটু দেখার আছে যে আমরা তো স্পোর্টস নিয়ে কাজ করি। স্পোর্টসটাকে যারা ক্ষমতায় আসতে চান তারা কে কিভাবে দেখতেছেন। প্রত্যেকে তো একটা ইশতেহার ঘোষণা করছেন। সেই ইশতেহারে স্পোর্টসকে কে কতটা গুরুত্ব দিচ্ছেন। এখানে মূলত তো আমাদের এখানে বড় জোট দুটো মুখোমুখি। একটা জামায়াতে ইসলাম, এনসিপি যে জোট, আর একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের জোট। তো আসলে দুটো ভিন্ন ভিন্ন ইশতেহার নিয়ে কাজ করলেই হতো। কিন্তু আমি যে জন্য ৩টে ইশতেহার বেছে নিলাম সেটা হচ্ছে যে এনসিপি তো একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল। তাদের চিন্তাটা, তারুণ্যের চিন্তাটা, তারা তরুণ রাজনীতিবিদদের দল। ফলে তাদের খেলা নিয়ে চিন্তাটা, এটাও আমার মনে হয় একটু আলাদা আলোচনার দাবি রাখে। যদিও তারা একটা জোটে আছে। সেক্ষেত্রে একটু ব্যাকরণ ভাঙা হবে যে দুটো জোট, দুটো ইশতেহার নিয়ে আলাপ করলেই হতো। সেটা না করে আমি ৩টে ইশতেহার নিয়ে আলাপ করব। যে কোন রাজনৈতিক দলটা আসলে খেলাকে কোন জায়গায় গুরুত্ব দিছে। আমি খুবই অবাক হয়ে গেছি। একটা অপ্রত্যাশিত জায়গা থেকে আমি খুব যেটা চাই সেই জিনিসটা প্রথমবারের মতো ইশতেহারে দেখছি। সেই আলোচনাটাও আমি করব আজকে। আমি শুরুতে একটা জিনিস বলি যে বিএনপি আর এনসিপির স্পোর্টস নিয়ে যে ইশতেহারের অংশটা, এটা খুব কাছাকাছি। এখানে কেউ এমন না বড় কিছু মিস করে গেছেন। আর তাদের অ্যাম্বিশনও খুব সুন্দর, একই রকম। বিএনপির ইশতেহারে তারা মূলত স্পোর্টস ইকোনমিরে গুরুত্ব দিচ্ছেন বেশি। আর এনসিপির ইশতেহারে তারা সিস্টেমেটিক উন্নয়নের বেশি গুরুত্ব দিচ্ছেন স্পোর্টসে, এবং অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নের কথা আসলে ৩টা রাজনৈতিক দলই করছে। আর এই জামাতেরটা ইন্টারেস্টিংলি, জামাত অন্যান্য ব্যাপারের পাশাপাশি তারা অলিম্পিককে সুনির্দিষ্ট করে টার্গেট করে লিখছেন, এবং কমিউনিটি স্পোর্টসের ব্যাপারটায় খুব গুরুত্ব দিচ্ছেন। মানে ব্যায়ামাগার চালু করা, মহল্লায় মহল্লায় সুইমিং পুল চালু করা। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা এই পর্যালোচনা করার আগে আমরা একটু ইশতেহারগুলোর মূল পয়েন্টটা একটু আলোচনা করি যে কে কি ইশতেহারে বলছেন। আপনারা পর্দায় এখন দেখতে পাচ্ছেন এনসিপির ইশতেহারের যে অংশটা নিয়ে আমি আলোচনা করব। আমি একটু কি পয়েন্টগুলো বলে যাই দ্রুত। এনসিপি যেটা করছে, এনসিপি খেলাধুলা নামে আলাদা কোনো চ্যাপ্টার রাখে নাই। তারা তারুণ্যের মধ্যে খেলাধুলাকে রাখছে। ওকে, এটাই হওয়া উচিত। শিশু কিশোর তারুণ্য, এটাই তো আসলে স্পোর্টসের প্রতিনিধিত্ব করে। তারা এই জায়গাটায় শিশু কিশোর তরুণদের শারীরিক মানসিক বিকাশ, চিত্ত বিনোদন, নৈতিকতা, সামাজিক সংহতি বৃদ্ধিতে খেলাধুলার যে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে রোল প্লে করবে, এইটা তারা চান। এটা আসলে স্পোর্টসের মূল সুর। স্পোর্টসের একদম মূল সুরই কিন্তু কম্পিটিটিভনেস না। মূল সুরই মেডেলের জন্য ছোটা না, বা প্রতিযোগিতা না। মূল সুরই হচ্ছে আসলে সোশ্যাল একটা বন্ডিংয়ের জায়গা করা, শারীরিক মানসিক বিকাশের জায়গা করা। সেটা তারা ঠিক মতো একদম চিহ্নিত করতে পারছেন। এরপরে তারা অবকাঠামো নিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। উপজেলায় যে মিনি স্টেডিয়াম প্রকল্প চলতেছে গত সরকারের আমল থেকে, সেটাকে দ্রুত বাস্তবায়ন এবং সব উপজেলায় এটা সম্প্রসারণ। এখানে আমি ফুটনোট হিসাবে বলে রাখি, এনসিপির সঙ্গে যেহেতু সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত আছেন, ওনার আবার একটা ছিল, পার্সোনাল পার্সোনাল মানে তখন ক্রীড়া মন্ত্রণালয়ের একটা ব্যাপার ছিল যে এই মিনি স্টেডিয়ামগুলোরে আকারে বড় করা হবে। এছাড়া জেলা পর্যায়ে বিদ্যমান স্টেডিয়াম যেগুলো আছে, এগুলো আধুনিকায়ন করা, প্রয়োজন অনুযায়ী জেলা পর্যায়ে নতুন স্টেডিয়াম তৈরি করা, ৮টা বিভাগে ৮টা মাল্টিপারপাস স্পোর্টস হাব,
এটা আমার কাছে মনে হয়েছে এনসিপির যে ইশতেহার এখানে খুব গুরুত্বপূর্ণ। মাল্টিপারপাস স্পোর্টস হাব, এই ধারণাটা এখনো পর্যন্ত আমাদের এখানে ওভাবে তৈরি হচ্ছে না। আমরা একটা স্টেডিয়াম একটা খেলার জন্য নিলে সেই খেলাতেই আটকায় থাকতেছি। আমাদের আসলে স্পোর্টস হাব করাটা খুব জরুরি। এক্ষেত্রে আমরা ইউকের কমিউনিটি স্পোর্টস হাবগুলোর দিকে তাকাইতে পারি, যে তারা এক জায়গায় যেভাবে অনেক কিছু স্পোর্টসকে অ্যাকোমোডেট করে, ওইটা একটা খুব জরুরি ব্যাপার। তারা আরও যেটা অবকাঠামোর বলছেন যে পূর্বাঞ্চলে যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম, যেটা আসলে অনেকদিন ধরে প্ল্যান চলতেছিল, ওইটারে ঘিরে একটা অলিম্পিক পার্ক নির্মাণ, যেখানে সব অলিম্পিক ডিসিপ্লিনের আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে। এইটা আমরা দীর্ঘকাল ধরে দাবি করতেছি। আর আমি অন্তত বহুবার বলছি যে এটা গভর্নমেন্ট পাবলিক পার্টনারশিপে হলেও এরকম একটা অলিম্পিক মুখী একটা ভিলেজ তৈরি করা, একটা পার্ক তৈরি করা, একটা হাব তৈরি করা, সেইটা এনসিপি তাদের নিজস্ব চিন্তা থেকে তাদের ইশতেহারে আনছেন। এটা খুব ভালো একটা চিন্তা। এনসিপির প্রশাসন এবং নীতি বিষয়ক যেটা বলছেন, সেটা আসলে তিনটা সংগঠনই বলছে খেলাধুলাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে এবং নিয়মিত প্রতিভা বিকাশ কর্মসূচি, প্রশিক্ষণ, ক্যালেন্ডার ভিত্তিক টুর্নামেন্ট, এগুলো খেলার উন্নয়ন এবং প্রতিষ্ঠানে ওই উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াবিদ তৈরির ধারাবাহিক যে কাঠামো, ওইটা করা, আঞ্চলিক পর্যায়ে বিকেএসপির মান উন্নয়ন, নতুন বিশেষায়িত বিকেএসপি প্রতিষ্ঠা, কক্সবাজারে আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট, উন্নত ক্রীড়া ব্যবস্থাপনা, মানসম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, এইগুলো আসলে মোটামুটি সবাই টাচ করছেন। কর্মসংস্থান এবং অর্থনীতি, এই জায়গাটায় এনসিপি নিজেকে একটু ডিফারেন্ট করছে। ক্রীড়া খাতে প্রায় 1 লাখ কর্মসংস্থান তৈরি করতে চায় তারা। এই 1 লাখ কর্মসংস্থান, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে এটা শুধু স্পোর্টসম্যান না, এখানে তারা ক্রীড়া ব্যবস্থাপনা, কোচিং, ইভেন মিডিয়া, স্পোর্টস মিডিয়া, নানা রকম জিনিস এখানে ইনক্লুড করতে চাইছেন। ইনক্লুড করে এই জিনিসটা এখনো পর্যন্ত বাংলাদেশে এই ধারণাটা পরিষ্কার হয়ে ওঠে নাই। লোকেরা স্পোর্টস ক্যারিয়ার বলতে এখনো পর্যন্ত শুধু অ্যাথলেট ক্যারিয়ারটাই বোঝে, খেলোয়াড়ের ক্যারিয়ারটাই বড় জোর খুব টেনে টুনে বোঝে যে অবসর নেওয়ার পরে কোচিং করাবো। কিন্তু এখানে যে অন্তত 40 থেকে 45টা ভিন্ন ভিন্ন পেশা এটাকে কেন্দ্র করে গড়ে উঠতেছে এবং সারা পৃথিবীতে ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে, এই জিনিসগুলো আমরা খুব ভালো অ্যাড্রেস করতে পারতেছি না। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট এখনো পর্যন্ত অ্যাড্রেস করতে পারতেছেন না। ফলে এই যে 1 লাখ কর্মসংস্থানের কথা বলছেন, আমার ধারণা এটা আরো বেশি করা সম্ভব। ওনারা হয়তো একটু সংযত থাকার জন্য নাম্বারটা কমায় বলছেন, কিন্তু যদি সত্যি সত্যি আমরা পুরো স্পোর্টসের যত রকমের কর্মসংস্থান হওয়া সম্ভব, যত রকমের পেশা নিয়ে সারা পৃথিবীতে কাজ হচ্ছে, প্রত্যেকটাকে যদি উৎসাহিত করতে পারি, এখানে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান করা সম্ভব। এটা আমার কাছে খুবই সুন্দর একটা পয়েন্ট মনে হয়েছে এনসিপির ইশতেহারে। আমরা এবার কাউন্টার পার্ট বিএনপির ইশতেহারটা দেখি। বাংলাদেশের এখন বৃহত্তম রাজনৈতিক জোট, তাদের ইশতেহারটা দেখি। বিএনপির ইশতেহারের ক্ষেত্রে অবশ্যই আমার একটু ফুটনোট দিয়ে রাখা লাগবে। সেটা হচ্ছে বিএনপি তাদের ইশতেহারে সব ক্যাটাগরিতেই ইশতেহারে মূলত নীতিমুখী আলোচনা করছেন, অল্প কথায় সারছেন ইশতেহারে। আমি জানি জনাব তারেক রহমান ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলতেছেন এবং তাদের অন্যান্য কর্মসূচিতে এগুলো উল্লেখ করা হচ্ছে যে তারা আসলে স্পোর্টসে যেভাবে ইয়েটা করতে চাচ্ছেন, অবকাঠামোগত উন্নয়ন, গুণগত উন্নয়নের কাজগুলো করতে চাচ্ছেন, সেগুলো নিয়ে তাদের বিস্তারিত পরিকল্পনা আছে। এখন অন্যরা যেটা করছে, ইশতেহারে তাদের পরিকল্পনাটা প্রায় সবটা তুলে দিচ্ছে। বিএনপি সেই জায়গাটায় তাদের ইশতেহারটাই তুলনামূলক অনেক বেশি প্রিসাইজড। সেই জন্য বিএনপির ইশতেহারে আপনি একটু মনে হবে যে তারা বোধহয় খেলাধুলায় কম গুরুত্ব দিচ্ছেন না, তারা সব সেক্টর নিয়ে সংক্ষেপে আলোচনা করছে, কিন্তু প্রিসাইজলি সেই পয়েন্টগুলো একটু বলি, আপনারা একটু দেখতে পাবেন যে তারা কিভাবে ব্যাপারগুলো আলোচনায় আছে। আমি মূল পয়েন্টগুলো একটু বলতে থাকি। তারা শিক্ষা ও তৃণমূল পর্যায়ে, এইটা বাংলাদেশে সম্ভবত প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল শিক্ষা কার্যক্রমে প্রতিভা অন্বেষণ এবং স্পোর্টসের বাধ্যতামূলক অন্তর্ভুক্তের কথা ভাবতেছে। এটা অসাধারণ একটা ব্যাপার। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা দেখছি যে আমাদের শারীরিক শিক্ষায় একটা নাম্বার ছিল, কিন্তু সেটা আসলে এখনো সম্ভবত কোনো পর্যায়ে আছে
কিন্তু সেটা আসলে খুব দায়সারাভাবে, খুবই দায়সারাভাবে। স্পোর্টস অ্যাক্টিভিটিস বলতে যেটা বোঝায় একদম শারীরিক শিক্ষা, সেটা নানা ফর্মে হতে পারে। কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে, কেউ হয়তো শুধু নানা রকম জিম কেন্দ্রিক ব্যায়াম করবে। ওইটার উপরে মার্কিং এবং ওইটা সিরিয়াস হইতে হবে। ওইটা মানে আমরা ধরে নিতাম যে ওই শারীরিক শিক্ষার নাম্বারটা এমনিই পাবো। এই জিনিসটাকে বাধ্যতামূলকভাবে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা, এই এবং ট্যালেন্ট হান্ট জিনিসটাকে মূল যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইন্টিগ্রেটেড করা। আমি জানি বিএনপির শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব আলাদা করে ইনোভেটিভ সব কার্যক্রমের চিন্তা আছে। তার মধ্যে যেমন তারা ভাষা শিক্ষা, অন্তত 4টা ভিন্ন ভিন্ন ভাষা শিক্ষা, স্প্যানিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিয়ান, চায়না, জাপান, যেসব দেশে আমরা আমাদের দেশ থেকে দক্ষ কর্মীরা যেতে চান সেসব দেশের ভাষাগুলো যাতে আমাদের কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে থাকে, এরকম কিছু চিন্তাও তাদের আছে। সেটারই অংশ হিসাবে শিক্ষা কার্যক্রমের সঙ্গে তারা স্পোর্টসকে ইন্টিগ্রেটেড করতে চান। এটা খুবই অসাধারণ চিন্তা, খুবই অসাধারণ চিন্তা। অবকাঠামো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চিন্তা এনসিপি আর বিএনপির খুব কাছাকাছি। ইনডোর ও স্পোর্টস ভিলেজ, মাঠ পুনরুদ্ধার, এগুলো চালু করা, জাতীয় অলিম্পিক একাডেমিকে প্রতিষ্ঠা করা, শক্তিশালী করা, সুশাসন, নারীর উন্নয়ন, এগুলোকে নিশ্চিত করা, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন নিশ্চিত করা, এগুলো আছে। আমি খুব গুরুত্বের সঙ্গে দেখতে চাই তারা স্পোর্টস ইকোনমি নিয়ে আলাদা করে কাজ করতে চান। মানে স্পোর্টস ইকোনমি যেটা দেখেন, এনসিপি যেটা বলছে যে স্পোর্টসে তারা একটা বিরাট কর্মসংস্থান করে তুলতে চান। একই রকম বিএনপি কর্মসংস্থানের ব্যাপারটা হয়তো সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু তারা স্পোর্টস ইকোনমিটাকে খুব গুরুত্ব দিতে চায়। এটা কিন্তু আবার শুধু কর্মসংস্থানের ওই জায়গাটায় আটকালো না, এটা কিন্তু আরও ব্রডার জায়গায় গেল। কারণ কি, স্পোর্টস ইকোনমি বলতে কিন্তু এই যে ধরেন এখন বাংলাদেশে প্রচুর ব্যাট তৈরি হচ্ছে, ব্যাটের সারা পৃথিবীতে যে চাহিদা, এবং ব্যাটের কথাটা বললাম এই কারণে, ব্যাট নিয়ে আমরা একদিন আলাদা করে কন্টেন্ট করব। ব্যাটের কিন্তু সারা পৃথিবীতে একটা তোলপাড় চলতেছে, ব্যাটের দাম এত বাড়ছে, উইলো গাছ তো শেষ হয়ে আসতেছে, মানে পৃথিবীতে সীমিত। ফলে উইলো ব্যাট এত বেশি দাম বেড়ে যাচ্ছে যে এবার এমসিসি এটার আইন বদলাইতে বাধ্য হয়েছে যে জোড়াতালি দেওয়া ব্যাটও এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে চলবে। তারা আর নিতে পারতেছে না, মানে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পক্ষে আর নতুন উইলো ইউজ করা সম্ভব হচ্ছে না। এই জায়গাটা আমাদের একটা বিরাট সম্ভাবনা আছে। আমাদের দেশে কিছু গাছ নিয়ে অলরেডি রিসার্চ হচ্ছে এবং কাজ হচ্ছে, যে গাছগুলো উইলোর বিকল্প না হলেও উইলোর কাছাকাছি, কাশ্মীরি উইলোর, মানে একেবারে ইংলিশ উইলোর না হলেও কাশ্মীরি উইলোর কাছাকাছি পারফর্ম করে। ফলে আমরা এরকম শুধু এই একটা খাত তো না, আরও অনেক খাত আছে। ওই যে বললাম যে অনেক রকমের কর্মসংস্থানের সুযোগ যেমন আছে, সেরকম স্পোর্টস ইকোনমিতে আমাদের নানা রকম অবদান রাখার সুযোগ আছে। এটা আমাদের বৈদেশিক মুদ্রা সংগ্রহেরও দারুণ একটা ক্ষেত্র হতে পারে। এইগুলা নিয়ে আমি জানি বিএনপির এগুলা নিয়ে একবারে স্পেসিফিক কিছু প্ল্যানিং আছে, সেগুলো নিশ্চয়ই তারা কালক্রমে প্রকাশ করবে। অলরেডি বিভিন্ন জায়গায় তারা আলোচনাও করতেছে। এছাড়া ন্যাশনাল স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউট, এটা খুব জরুরি একটা দেশের স্পোর্টসে সার্ভাইভ করে থাকার জন্য। সেটা আসলে 3টা দলই বিভিন্ন ফর্মে, কেউ অলিম্পিক ভিলেজের কথা বলছেন যেটা স্পোর্টস হাব, কেউ আবার বলছেন অলিম্পিক রিসার্চ ইনস্টিটিউট। যেভাবেই হোক প্রত্যেকেই এইটা বুঝতে পারছেন এটা খুবই ভালো যে এই সালটা যে 2026, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝতে পারছে যে এখন আসলে ন্যাশনাল স্পোর্টস রিসার্চ ইনস্টিটিউটের মতো কিছু একটা এটা তৈরি করা খুব জরুরি, খুব জরুরি। এবং বাকি কথাগুলো আসলে ওই যে নারী পুরুষ সকলের পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা নিশ্চিত করা, পেশাদার খেলোয়াড় প্রকল্প নিশ্চিত করা, এগুলো বিএনপির অংশটা। আমরা এবার জামাতে ইসলামের ইসের দিকে যাব, ইশতেহারের দিকে যাব। তো একটা আমাদের এখানে তো কিছু পূর্ব নির্ধারিত ধারণা, মানুষ মাত্রই পূর্ব নির্ধারিত ধারণা দ্বারা পরিচালিত হয়। সেই পূর্ব নির্ধারিত ধারণা আমাদেরকে বলে যে জামাতে ইসলামের ইশতেহারে খেলাধুলা হয়তো অত গুরুত্ব পাবে না। শুধু গুরুত্ব পাইছে তা না, জামাতে ইসলামের ইশতেহারে আমি খুব ইন্টারেস্টিংলি আবিষ্কার করলাম যে তারা একাধারে অলিম্পিক পদক নিয়ে সুনির্দিষ্ট একটা টার্গেট করছেন, এবং ইন্টারন্যাশনাল অ্যাথলেট এটার একদম নাম্বার উল্লেখ করে একটা টার্গেট করছেন। আবার স্পোর্টসের একদম বেসিক, যেটা আদি বেসিক, মানে কমিউনিটি পর্যায়ের স্পোর্টস, এটাকে তারা মূল ফোকাস করতে চান। আমি একটু বলি, আপনারা ইশতেহারটা দেখতে থাকেন, আমি মূল পয়েন্টগুলো বলি ওনাদের। দেখেন, ওনাদের একটা টার্গেট হচ্ছে 5 বছরে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ।
এই নাম্বারটা কিন্তু মানে আপনার কাছে কম মনে হতে পারে 5 বছরে মাত্র 500, এটা তো আরো অনেক হইতে পারতো। না, 5 বছরে 500 এইটা এনাফ। 5 বছরে আমরা যদি 500 সব সেক্টর মিলায়, ক্রিকেট, ফুটবল, আমাদের খুব পটেনশিয়াল শুটিং, আর্চারি সবকিছু মিলায় যদি 500 অ্যাথলেট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি, এটা মোর দ্যান এনাফ। এবং টার্গেট এরকমই হওয়া উচিত, যৌক্তিক এবং অ্যাচিভেবল টার্গেট হওয়া উচিত। এই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগছে যে ওনারা 5 বছরে 500 ক্রীড়াবিদের একটা টার্গেট করছেন। এরপরে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন, প্রতিভাবান খেলোয়াড়দের মাসিক ভাতা, বৈজ্ঞানিক প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট, যেটা বললাম যে 3টা রাজনৈতিক দলই ওই রিসার্চ ইনস্টিটিউট টাইপের কিছু একটা করার কথা বলছেন। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে সাফল্যের প্রস্তুতি, এই জায়গাটায় জামাত ইসলাম কিন্তু বাকিদেরকে বেশ পিছায় দিচ্ছে, বাকিদের ইশতেহারকে, যে অলিম্পিক সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও একটা অবকাঠামো তৈরি। এনসিপি এটা কাছাকাছি একটা অলিম্পিক হাবের একটা প্রস্তাব করছে, কিন্তু এই জায়গাটা আমি যেটা এই তাদের ইশতেহারে, জামাতের ইশতেহারে যেটা খুব ইন্টারেস্টিং দেখলাম, যে তারা আসলে ওই যে আমরা যেটা বলি যে ইন্ডিয়াতে যেটা অনেক দিন ধরে আছে, যে অলিম্পিক গোল্ড কোস্ট ফাউন্ডেশন বা এরকম, তারা আসলে জামাত ইসলাম আসলে ওই ধরনের একটা প্রতিষ্ঠানের কথা ভাবতেছে। এটা খুব ইন্টারেস্টিং। এছাড়া ট্যালেন্ট হান্ট, ক্রীড়া ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, সিন্ডিকেট ও দলীয় প্রভাবমুক্ত, এই কথাটা বাকিরা কেউ বলেন নাই, এটা বলাটা কিন্তু খুব জরুরি ছিল। আমি প্রত্যাশা করছিলাম যে সবগুলো রাজনৈতিক দলই এই কথাটা দিবেন, যে তারা সিন্ডিকেট এবং দলীয় প্রভাবমুক্ত রাখবেন। কারণ আমরা জানি যে আসলে আমাদের ক্রিকেটে এটা এখন মারণ ব্যাধি হয়ে দাঁড়াইছে। গত বছর 15-20 ধরে আমাদের স্পোর্টসের মূল ক্যান্সারটা হচ্ছে সিন্ডিকেট এবং দলীয় প্রভাব। ফলে করছে, প্রত্যেকটা দলই বলছে যে রাজনীতি মুক্ত রাখা, কিন্তু এই রাজনীতি মুক্ত আর সিন্ডিকেটের মধ্যে একটু পার্থক্য আছে। এটা ঠিক রাজনীতি না, এখানে আসলে এক ধরনের মাফিয়া সিন্ডিকেটিজম চলে। সেই জিনিসটা আমি প্রত্যাশা করি যে 3টা দলের যারাই ক্ষমতায় আসুন না কেন, তারা এই জিনিসটা ভেঙে দিবেন। এখনো এটা খুব কার্যকর নাই, গত কিছুকাল তারাও এটা আর হতে দিবেন না। এবং ভেরি আনলাইক জামায়াতে ইসলামী, তারা শিশু কিশোর তো বটেই, যুবক যুবতী প্রত্যেকের জন্য আলাদা করে খেলায় উৎসাহ দেওয়া এবং সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করা। ওকে, এগুলো পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমি জামায়াতে ইসলামের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে তারা একটা স্পোর্টস, কমিউনিটি স্পোর্টস নিয়ে উৎসাহ দিতে চান। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের আসলে রিথিঙ্ক করার দরকার আছে। এনসিপির ইশতেহারেও একদম শুরুতে বলা হয়েছে যে স্পোর্টসকে শিশু কিশোরদের বিকাশ এবং সামাজিক যে চেতনা বাড়ানো, এগুলোতে ব্যবহার করা। কিন্তু জামাত ইসলামী এটাকে একদম পিন পয়েন্ট করে ফেলছেন। তারা কি করছেন, তারা বলছেন যে স্পোর্টসকে সোসাইটির যে স্ট্রাকচারাল উন্নয়ন এবং মূল্যবোধ ধরে রাখা, এটাতে ব্যবহার করতে হবে। সেজন্য কি করতে হবে, সেজন্য হচ্ছে আমাদের কিন্তু পাড়ায় মহল্লায় আগে ব্যায়ামাগার ছিল, সুইমিং পুল ছিল, ছোট ছোট মাঠ ছিল। এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাওয়াটা আমাদের সোসাইটির অধঃপতনের অন্যতম কারণ। কারণ কি, খেলাধুলা হচ্ছে আপনার সবচেয়ে বড় শৃঙ্খলা। আপনি যদি একটা সোসাইটিকে সুন্দর রাখতে চান, সেটা ওই ন্যাশনাল টিমের খেলা দিয়ে হবে না। আপনি ন্যাশনাল টিম কয় রানে জিতলো, ন্যাশনাল টিম কয় গোলে হারলো, এইগুলা কখনো সোসাইটিতে ঠিক করতে পারে না। এটা সোসাইটিতে এক ধরনের প্রতিযোগিতা তৈরি করে, এবং যেটা কখনো কখনো অসুস্থ হয়ে যায়। বাচ্চাদের নিয়ে গার্জিয়ানরা ছুটতে থাকে, কিভাবে তারে সাকিব বানানো যায়, কিভাবে তারে ওই বানানো যায়, সচিন বানানো যায়। এই প্রতিযোগিতা খুব ভালো না সোসাইটির জন্য। ভালো কি, ভালো হচ্ছে প্রত্যেক মহল্লায় আগে যেটা ছিল, ওনরা তো রাজনীতিবিদরা যারা আমাদের চেয়েও সিনিয়র, ওনরা ওটা আরও বেশি দেখছেন। এই ঢাকাতেই ধরেন, আমি মোহাম্মদপুরে বসে কথা বলতেছি, আমি যখন প্রথম ঢাকায় আসছি তখন দেখছি মোহাম্মদপুরে প্রত্যেক মহল্লায় একটা করে বড় মাঠ আছে। এই মাঠটা মাল্টিপারপাস মাঠ ছিল। মাঠের এক পাশে ক্রিকেট হতো, এক পাশে ফুটবল হতো, হতো, দৌড় হতো, সকালবেলা উঠে লোকজন জগিং করতেন। এখন অলমোস্ট প্রায় শুধু জাকির হোসেন রোডের একটা মাঠ অ্যাক্টিভ আছে, এছাড়া বাকি মাঠগুলো বেশিরভাগ দখল হয়ে গেছে। আর 2-4টা যে ফাঁকা জায়গা আছে, ওইটা আবার ঘিরে একটা সোসাইটিগুলো পার্ক বানায় ফেলছে। ওটা আর মাঠের চেহারায় নাই। ও পাশে বোধহয় নূরজাহান রোডের ওপাশে একটা মাঠ বোধহয় আছে। আমি একদম নিশ্চিত হয়ে বলতে পারতেছি না, কিন্তু এইটা মোহাম্মদপুরে তবু 5-6টা মাঠ এখনো আছে। বাকি ঢাকায় আপনি মাঠ খুঁজেই পাবেন না। পুরোনো ঢাকায় হয়তো 2-4টা আছে। বাকি দেশের অবস্থা আরো খারাপ। আমরা গ্রামঘাটে দেখছি ছোটবেলায় প্রত্যেকটা স্কুলের সঙ্গে বড় করে একটা মাঠ ছিল।
এছাড়া শীতকালে তখন তো এরকম 3 ফসলি যুগ ছিল না, ওই ফসল কাটার পরে প্রত্যেকটা ধান খেতে হয়ে যেত মাঠ। এখন সেই জায়গাগুলো ভরাট হয়ে গেছে, আমাদের এলাকায় চিংড়ির ঘের হয়ে গেছে, কমার্শিয়ালি ইউজ হচ্ছে, ফলে এই যে আনন্দের জন্য খেলা, এটা শেষ হয়ে গেছে। আনন্দের জন্য খেলা জিনিসটার অস্তিত্ব বাংলাদেশে আর খুব একটা নাই, সারা পৃথিবীতেই এটা ক্রাইসিস, সারা পৃথিবীতেই এটা। সমাজবিজ্ঞানীরা খুব দুশ্চিন্তার সঙ্গে এটা অবজার্ভ করতেছেন। এই জায়গাটা জামাত ইসলাম যে ঠিকমতো পয়েন্ট আউট করছেন, এই জন্য আমি তাদেরকে একটা বিরাট ধন্যবাদ দিতে চাই। তারা বলছেন যে আমাদের পাড়া মহল্লায় যেসব ব্যায়ামাগার ছিল, বা যদি সেগুলো একেবারে বিলুপ্ত হয়ে থাকে, তাহলে ওগুলো নতুন করে করা হবে, যেগুলো ছিল ওগুলোরই উদ্ধার করা হবে, যেগুলো সুইমিং পুল ছিল ওগুলাকে উদ্ধার করা হবে, নতুবা পুকুরগুলো সংস্কার করে সাঁতারের উপযোগী করা হবে। নৌকা বাইচ সহ আমাদের যেগুলো ঐতিহ্যবাহী স্পোর্টস, এই জায়গাটা দেখেন বাকিরা কেউ সম্ভবত এটা ভুলে গেছেন নিশ্চয়ই। তারা যখন ক্ষমতায় আসবেন, যে দলে আসুন, তারাও এগুলো ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু জামায়াত ইসলাম এই জায়গাগুলো খুব দারুণভাবে নোটিশ করছেন, যে আমাদের মুরগির লড়াই, নৌকা বাইচ, এই যে ব্যাপারগুলো, এগুলোরে উৎসাহিত করতে হবে, এইগুলারে প্রণোদনা দিতে হবে, এগুলা যাতে নানাভাবে হতে থাকে সেই চেষ্টা করতে হবে। এটা আমাদের সোসাইটিরে সুন্দর করবে। যাই হোক, সব মিলে 3টা ইশতেহারের কোনোটাই পরস্পর বিরোধী না, পরস্পরের কমপ্লিমেন্ট করে। একজন এটায় জোর দিচ্ছেন, ক্রীড়া অর্থনীতিতে জোর দিচ্ছেন, একজন অবকাঠামোয় জোর দিচ্ছেন, একজন সোসাইটির দিকে জোর দিচ্ছেন, মূল্যবোধের দিকে জোর দিচ্ছেন। তো এইটা সব মিলে আমাদের এই আশাটা দেয় যে 3টা দলই দেখেন এখন রাষ্ট্রীয় বিবেচনায় খেলা তো এখনো নীতি নির্ধারকদের কাছে অনেক পিছনের ব্যাপার। রাষ্ট্র যত মানবিক হয়ে উঠবে, তত খেলা সংস্কৃতি এই ব্যাপারগুলো নিয়ে তত বেশি ভাববে। সেই জায়গাটায় আমরা দেখছি এর আগ পর্যন্ত, একটা সময় পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো মূলত রাষ্ট্র বলতেই, ইশতেহার বলতেই, বাজেট বলতেই বুঝতেন হচ্ছে শুধু পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিভিন্ন রকম বিষয়, বাণিজ্য, এইসব বিষয় বুঝতেন। সেই জায়গাটা আস্তে আস্তে যে খেলা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, এবং তারা ওই গুরুত্বটা উপলব্ধি করতেছেন যে খেলা আমাদের জাতীয় পরিচয়ের একটা বাহক, খেলা আমাদের সমাজ টিকায় রাখার একটা দারুণ অস্ত্র। এই জিনিসগুলো তারা উপলব্ধি করতেছেন, এটা খুব ভালো। তবে আমি একটু আশা করছিলাম যে 3টা রাজনৈতিক দলই তাদের ইশতেহারে একটু পরিষ্কার উল্লেখ করবেন যে তারা আসলে কি পরিমাণে বাজেট খেলাধুলার খাতে বরাদ্দ রাখতে চান। এই বাজেটে কত শতাংশ হোক, সেটা 1%। আমরা তো স্পোর্টসের বড় বাজেট আসবে না এখন আমাদের দেশে। এখন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এইসব মৌলিক অধিকারের জায়গাগুলো এখনো আমরা কনফার্ম করতে পারিনি, ফলে ওই জায়গায় বড় বরাদ্দ দিতে হবে। স্পোর্টসে সে বরাদ্দটা কম হলেও কীরকম বরাদ্দ দিতে চান এটা একটু উল্লেখ থাকলে আমি আরও খুশি হতাম, কিন্তু যেটুকু উল্লেখ আছে আমি মোর দেন হ্যাপি। কারণ সময়টা আগাচ্ছে, এই সময়ে খেলাধুলা সারা পৃথিবীতে আর শুধু বিলাসিতা নেই। এই সময় খেলাধুলা মানুষের ফিলোসফির, মানুষের জীবন আচরণের অংশ হয়ে উঠতেছে। বরং প্রতিযোগিতামূলক খেলাকে একটু মানে কম উৎসাহ দিতে নিষেধ করতেছি না, এটা নিয়ে কম চিল্লাপাল্লা করে অপ্রতিযোগিতামূলক খেলা, আনন্দের জন্য খেলা, ব্যায়াম করা, নৌকা বাইচ করা, এইগুলাকে বেশি উৎসাহ দেওয়ার সময় চলে আসছে। সারা পৃথিবী এটা ফিল করতেছে, সেটা যে আমাদের রাজনীতিবিদরা ফিল করতেছেন, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর 2 দিন পরেই বোঝা যাবে যে কারা তাদের এই ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন। যারাই বাস্তবায়ন করবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে খেলাটাকে খেলার হিসাবে দেখবেন, দয়া করে খেলাটাকে খেলা হিসাবে দেখবেন। এটার সঙ্গে রাজনীতিও মিলাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা এই যে রাজনৈতিক দলগুলো করছেন, প্রত্যেক দলে যোগ্য লোক আছেন, প্রত্যেক দলের সঙ্গেই কিছু লোক আছেন যারা স্পোর্টস নিয়ে অনেক যোগ্য মানুষ, ফলে একে অপরকে ছুঁড়ে ফেলবেন না। যখন সরকার গঠন হয়ে যাবে, তখন সবার সরকার, সেটা সেটা আমার সরকার, আরেকজনের সরকার, সবার সরকার। ফলে ওই সরকারে স্পোর্টসের বিভিন্ন মত, দলের যোগ্য লোকগুলোকে আনবেন, তাদেরকে দিয়ে কাজটা করাবেন, এবং খেলাটাকে ওই যেটা বললাম যে আমি খুব চাই, সবাই বিকেন্দ্রীকরণের কথা বলছেন, সেটা যেন সত্যিই হয়। এখন না বাংলাদেশে স্পোর্টস, ঢাকায় স্পোর্টস হয়ে আছে, বাংলাদেশে স্পোর্টসটা স্পোর্টস রূপে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি বলি ঢাকা ক্রিকেট বোর্ড, আসলেই তাই। এইটা তো বিভিন্ন সময় বলছি, আপনারা জানেন, এটা ঢাকার বাইরে কোনো অ্যাক্টিভিটিস নাই, প্রায় সব স্পোর্টসেই তাই। এটা ঢাকায় আটকে আছে। এটাকে বিকেন্দ্রীকরণের কাজ করবেন, এবং ওই সিন্ডিকেট দলবাজি থেকে প্লিজ এটাকে বাইরে রাখবেন। আমি আশা করি যারা এত সুন্দর করে ইশতেহারে এই কথাগুলো লিখতে পারেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের ওই সদিচ্ছাটাও থাকবে
তিন দলের জন্যই শুভেচ্ছা থাকলো, তিন দল না তো অ্যাকচুয়ালি দুই জোটের জন্যই শুভেচ্ছা থাকলো। যারাই ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসে আমি বলতে চাই না, যারা সরকার গঠন করবেন তারা হোপফুলি তাদের এই প্রতিশ্রুতিগুলাতে স্টিক থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।